যে আমার সেটেলমেন্টটা হচ্ছে T+2, তবে কিছু কিছু মার্কেট এটা ভ্যারি করে। বাট মেইন যে পয়েন্টটা আমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে আমরা জানি, সেটা হলো যে আমার কারেন্সি যখন আমরা একটা কোর্ট দেখি, তো সেই কারেন্সি কোর্টে আমার দুইটা প্রাইস থাকে, একটা হচ্ছে বিড প্রাইস আর একটা হচ্ছে অফার প্রাইস বা আস্ক প্রাইস। তো অফার প্রাইসটা সবসময় কি হবে, বিড প্রাইস থেকে বেশি হবে। আমার যে ডিলার, কারেন্সির যে ডিলার, সে বিড প্রাইসে কারেন্সিটা কিনছে আর অফার প্রাইসে কারেন্সিটা বিক্রি করছে আর কি। আমরা যখন কিনছি ডিলারের কাছে, যে তাহলে তার যে অফার প্রাইস সে বিক্রি করছে ওই প্রাইসে আমাকে কিনতে হচ্ছে, আর তার যে বিড প্রাইস ওই প্রাইসে আমাকে সেল করতে হচ্ছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমার জন্য কি ট্রানজাকশন কস্ট, তার জন্য এটা হচ্ছে রেভিনিউ। সো ফার্স্ট হচ্ছে বিড অফার প্রাইস থাকবে, সো সেটার যে একটা ডিফারেন্স থাকবে, অবভিয়াসলি অফার হায়ার হবে বিড থেকে। আর সেকেন্ড হচ্ছে আমার যে কাউন্টার পার্টি ইন দ্য ট্রানজাকশন who inquires for a two-sided price quote will have to of the option to deal with যে কোনো একটা, মানে আমি যদি কোডটা নেই যে তোমার বিড অফারটা দাও, সে আমাকে একটা বিড অফার কোড করলো, আমার কাছে ওই কারেন্সিটা আছে, আমি চাইলে তার বিডে হিট করতে পারি, মানে আমি সেল করতে পারি, অথবা তার অফার প্রাইসে আমি কি করতে পারি, কিনতে পারি। সো কাউন্টার পার্টি তার কাছে এই অপশনটা আছে, সো সে যে কোনো মানে ডিল করতে পারে, মানে হচ্ছে সে বিডে যেটা হিট করতে পারে অথবা অফার প্রাইস থেকে কিনতে পারে আর কি। আর এই সাইজ অফ দ্য বিড অফার স্প্রেড, যে আমার যে সাইজ বিড অফার স্প্রেডটা তো সব কারেন্সি পেয়ারের জন্য একরকম না। ধরেন এটি ইউএসডি ইউরো হলে একরকম হবে, ইউএসডি ইয়েন হলে একরকম হবে, ইউএসডি বিডিটি হলে আরেক রকম হবে। সো এই বিড অফারের যে স্প্রেডটা এটা কম বেশি হয়। সো যেটা যত কম তত এটার লিকুইডিটি বেশি, অথবা তত এখানে আমার ট্রানজাকশন কস্ট কম। আর স্প্রেডটা যত বেশি তত আমার ট্রানজাকশন কস্ট বেশি হবে আর কি। তো প্রশ্ন চলে আসে, এই স্প্রেডটা আসলে কিসের উপরে নির্ভর করে? তিনটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে। একটা হচ্ছে যে আমার কোন কারেন্সি পেয়ার ইনভলভ। সো আলটিমেটলি যে টু কারেন্সিজ যে ইনভলভ থাকে, সেই টু কারেন্সির মধ্যে আমার কোন পেয়ার, এটা যদি ইউএসডি ইউরো হয় তাহলে এই পেয়ারটা সবচেয়ে বেশি লিকুইড, কারণ এখানেই সবচেয়ে ইউরো এবং ইউএসডি তেই সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ট্রেড গুলো হচ্ছে। সো আলটিমেটলি এখানে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে। ইউএসডি পাউন্ডেও কিছু থাকে, ইউরো পাউন্ডে কিছু থাকে, ইয়েনে থাকে। সোজা কথা, যে সকল কারেন্সি আসলে রিজার্ভ কারেন্সি, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ হিসেবে যে সকল কারেন্সি রাখতে পারে, ওই সকল কারেন্সিতে মোটামুটি লিকুইডিটি কি থাকে, ভালো থাকে, এবং বিড অফার স্প্রেড কম থাকে আর কি। কিন্তু যদি এরকম হয় যে লাইক ইউএসডি বিডিটি বা কানাডা ডলার বিডিটি, এগুলোতে আমরা দেখবো কি যে আমার, বা ইউএসডি ইন্ডিয়ান রুপি, এগুলোতে আমার বিড অফার স্প্রেডটা কি হবে, একটু বেশি হবে। আরেকটা হচ্ছে আমার সাইজ অফ দ্য ট্রানজেকশন। সো সাইজ অফ দ্য ট্রানজেকশনের কারণে ভ্যারি করে আর কি। সো দেখা যায় যে এইটা নির্ভর করে যে আমার লিকুইডিটি ইন দ্য মার্কেট কেমন। সো একটা হচ্ছে তো পেয়ার্স কেমন, আর একটা হচ্ছে আমার সাইজ, আর আরেকটা হচ্ছে আমার দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিলার অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট। এখানে দেখা যায় যেহেতু এটা ডিলার বেস মার্কেট, তো অনেক কাউন্টার পার্টির সাথে তো ডিলারের সম্পর্কটা অনেক বেটার থাকে। সম্পর্ক যত ভালো থাকে, তো ভালো সম্পর্ক হলে আপনি একটু বিড অফার স্প্রেড কম পেতে পারেন। যেমন বাংলাদেশে ধরেন যত ইম্পোর্টার এবং এক্সপোর্টার, তারা যখন ইম্পোর্ট এক্সপোর্ট করছে, তো তারা তো ওই ডলারটা বাইসেল করার জন্য ব্যাংকগুলোর সাথে ডিল করছে। যখন ব্যাংকগুলোর সাথে ডিল করছে, সো ব্যাংকগুলোর সাথে ডিলারের সাথে তার একটা রিলেশনশিপ আছে। অবভিয়াসলি একটা ইম্পোর্টার বা এক্সপোর্টারের সাথে তো কয়েকটা ব্যাংক ইনভলভ। কিছু কিছু ব্যাংকে দেখা যায় তার রিলেশনশিপটা অনেক স্ট্রং, সেখানে হয়তো সে একটু স্প্রেডটা কম পেতে পারে, বা ওই পার্টিকুলার ব্যাংকের সাথে তার আরো অনেক বিজনেস হয়, সো ব্যাংকে একটু ছাড় দিতে পারে, সো সেখানে একটু কম হতে পারে। আবার দেখা যায় যে যেখানে সম্পর্ক অত ভালো না, সেখানে হয়তো ওইটা নাও হতে পারে আর কি। সো একটা গেল কারেন্সি পেয়ার ইনভলভ। আরেকটা হচ্ছে এখানে থাকে, সেটা হচ্ছে টাইম অফ দ্য ডে। সো টাইম অফ দ্য ডে এর কারণটা হচ্ছে, যেমন ঠিক এই সময়টা একদম আর্লি মর্নিং আমাদের দেশে যদি চিন্তা করি, এর আগেও তো কিছু মার্কেট ওপেন হয়ে যায়। যেমন হচ্ছে এশিয়ান মার্কেট গুলো, স্পেশালি জাপানিজ মার্কেট, জাপানে তো আরো আগে সকালটা হচ্ছে আর কি। সো যখন জাপানিজ মার্কেটটা ওপেন হচ্ছে, তখন তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে লন্ডন, নিউ ইয়র্ক মার্কেট গুলো কিন্তু বন্ধ। সো টোকিও মার্কেট যখন ওপেন, তখন খেয়াল করে দেখেন যে এখানে আপনার আহ লন্ডন মার্কেট, নিউ ইয়র্ক মার্কেট কিন্তু বন্ধ। সো বাই দ্য টাইম এশিয়ান আরো মার্কেট গুলো ওপেন হওয়া শুরু করে, সিঙ্গাপুর মার্কেট, সো এই মার্কেট গুলো যখন ওপেন হওয়া শুরু করে, এরপরে একটা পর্যায়ে যে দেখা যায় যে লন্ডন মার্কেটটা ওপেন হয়। সো লন্ডন মার্কেটটা যখন ওপেন হচ্ছে,
তখন তো ধরেন আমাদের এখানে দুপুর, টোকিওতে তো আসলে প্রায় সন্ধ্যা বা রাত হয়ে গেছে আর কি। সো তখন তো এটা ক্লোজ হয়ে যাচ্ছে আর কি। সো লন্ডন মার্কেটটা অবভিয়াসলি ইউ ক্যান এক্সপেক্ট যে লন্ডন মার্কেটটা টোকিও মার্কেটের চেয়ে মোর লিকুইড হবে। কিন্তু দুইটা মার্কেট যদি এট এ টাইম ওপেন থাকতো তাহলে লিকুইডিটি আরো কি পাওয়া যেত, বেশি পাওয়া যেত। এন্ড বাই দ্য টাইম লন্ডন মার্কেট শেষ হয়ে যাচ্ছে ঠিক ওরকম সময়ে নিউ ইয়র্ক মার্কেটটা ওপেন হয়। So, এই সময়টাতে লিকুইডিটি কি হবে, সবচেয়ে বেশি আর কি। সো আলটিমেটলি আমরা যদি এইটা দেখি তাহলে হচ্ছে এই পার্টিকুলার টাইমে যখন বোথ লন্ডন মার্কেট এন্ড নিউ ইয়র্ক মার্কেটটা ওপেন, তখন হচ্ছে আমার কি লিকুইডিটি সবচেয়ে বেশি। এরপরে বাকি সবগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু নিউ ইয়র্ক মার্কেট স্টিল রানিং। একটা পর্যায়ে যে নিউ ইয়র্ক মার্কেট ক্লোজ, আবার লন্ডন মার্কেটটা হচ্ছে পরের দিনটা, টোকিও মার্কেটটা পরের দিন শুরু আর কি। তো আলটিমেটলি নির্ভর করছে যে এই কারেন্সি মার্কেটটা কিসের উপরে, তাহলে আনসার হচ্ছে এটা নির্ভর করে টাইম অফ দ্য ডে এর উপরে, যে কোন সময়টাতে। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ভোলাটিলিটি। সো কিছু কিছু সময় দেখা যায় যে মার্কেটে অনেক আনসার্টেনটি থাকে। আপনি কিছু মেজর ইভেন্টের কথা চিন্তা করবেন, তখন দেখবেন যে কারেন্সি মার্কেটটা অনেক ভোলাটাইল হয়। যেমন ধরেন যখন ডোনাল্ড ট্রাম্প জিতলো, সো এটা এক্সপেক্টেড ছিল না যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন জিতবে। তো সে জেতার পর দেখা গেছে যে কারেন্সি মার্কেটে অনেক ভোলাটিলিটি বেড়ে গেছে আর কি। আবার ধরেন মেজর কোন ধরেন ব্যাংক ডিফল্ট করলো, ধরেন লিম্যান ব্রাদার্স যখন কলাপস করছে, বা ধরেন এই যে খুব রিসেন্টলি ক্রেডিট সুইস এন্ড অল দিস থিং, কিছু ব্যাংক গুলো কলাপস করছে, এরকম সময় দেখবেন যে কারেন্সি মার্কেটে অনেক ভোলাটিলিটি আসে। আবার ধরেন 2015 সালের জানুয়ারিতে একবার সুইজারল্যান্ডে ওরা কি করলো, ন্যাশনাল ব্যাংক, ওদের সেন্ট্রাল ব্যাংক, যেটা হচ্ছে সুইস ফ্রাঙ্কের সাথে যে একটা পেগিং ছিল, এই পেগিংটা ওরা উঠাই দিছে। উঠাই দেওয়ার সময় দেখা গেছে যে ওয়ান সিঙ্গেল মর্নিং এ 29% দেখা গেছে সুইস ফ্রাঙ্ক অ্যাপ্রিসিয়েট করেছে আর কি। তো এরকম কিছু মেজর যখন ঘটনা ঘটে, বা কোনো জিও পলিটিক্যাল ইভেন্টস, রাশিয়া ইউক্রেন ওয়ার, আপনি দেখবেন যে কারেন্সি মার্কেটে অনেক ভোলাটিলিটি বেড়ে যাবে আর কি। সেরকম মেজর কিছু ইভেন্ট যখন হয়, তো ধরেন জিও পলিটিক্যাল ইভেন্টস এর মধ্যে পড়ে মেজর মার্কেট ক্র্যাশ করছে, বা পলিটিক্যাল কোনো ঘটনা, লোকাল পলিটিক্যাল কোনো ঘটনা, তো এগুলোর কারণে দেখা যায় যে আপনার কারেন্সি মার্কেটটা অনেক বেশি ভোলাটাইল হয়। নর্মালি কাম থাকে, কিন্তু ওই সময় ভোলাটিলিটি কি হয়, অনেক বেড়ে যায় আর কি। সো এইটা একটা, সো মার্কেট ভোলাটিলিটি যত বেশি হবে, সো তখন তো বিড অফার স্প্রেডটা কি হবে, অনেক বাড়বে। লেস যখন স্টেবল মার্কেট, তখন আপনার ভোলাটিলিটি কম, তখন স্প্রেডটা ন্যারো থাকবে। আর হাইলি ভোলাটাইল মার্কেটে আমার স্প্রেডটা কি হবে, বেশি হবে আর কি। রিলেশনশিপ বিটুইন ডিলার এন্ড ক্লায়েন্ট, এটা অলরেডি আমি বলে ফেলেছি আর কি। সো এখানে ডিলারের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনার হয়তো স্প্রেডটা একটু কম হতে পারে, কারণ ডিলারও মনে করে যে এখানে আমার কাউন্টার পার্টির সাথে ক্রেডিট রিস্কটা কম আর কি। এখন এই কারেন্সি মার্কেটে কোনো আরবিট্রেজ অপরচুনিটি থাকবে কিনা, নর্মালি কোড গুলো এমন হবে যাতে কোনো আরবিট্রেজ অপরচুনিটি না থাকে আর কি। একটা সিম্পল আরবিট্রেজ অপরচুনিটি তো কখনোই থাকবে না। যদি থাকে তাহলে আপনি তো ইনস্ট্যান্ট এটা করতে পারবেন। সেটা হচ্ছে ধর অনেকগুলো ডিলার আছে, ধর ডিলার ওয়ান, তারপরে ধরেন ডিলার টু, ডিলার থ্রি। তো ডিলারের যে বিড অফার, এই ডিলারের একটা বিড অফার আছে, এই ডিলারের একটা বিড অফার আছে। তো আমি তো বিড প্রাইসে সেল করতে পারবো, আর অফার প্রাইসে কিনতে পারবো। তো কখনোই এরকম হবে না, ধরেন আমি এই অফার প্রাইসটাতে কিনলাম, আর এই ডিলারের বিড প্রাইসটা কখনো এই অফার প্রাইসের চেয়ে বেশি হবে না। যদি এই বিড প্রাইসটা এই অফার প্রাইসের চেয়ে, ডিলার ওয়ান এর অফার প্রাইসের চেয়ে ডিলার টু এর বিড প্রাইস যদি বেশি হয়, তাহলে তো আমি ইনস্ট্যান্ট ডিলার ওয়ান থেকে কিনে ডিলার টুর কাছে বিক্রি করে ফেলতে পারবো। তো তখন একটা আরবিট্রাজ প্রফিট আমার হবে। এরকম আরবিট্রাজ অপরচুনিটি নর্মালি থাকবে না, কারণ কারেন্সি মার্কেটটা তো ভেরি ভেরি ফাস্ট, এবং এই মার্কেটটাতে এমন এমন ইনভেস্টার্স যারা অপারেট করছে, যারা এটা দেখছে, তারা অনেক বেশি ওয়েল ইকুইপড ইন টার্মস অফ মার্কেট এন্ড আইডেন্টিফাইং অল দিস থিং। তো এত সহজ কোনো আরবিট্রাজ অপরচুনিটিস কিন্তু থাকবে না। তারপরে যদি থেকে থাকে তাহলে তো সেটাকে আমরা এক্সপ্লয়েট